শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট। 3 বছরের ব্যবধানে দেশে দারিদ্র্য হার বেড়েছে প্রায় 10%। বর্তমানে এই হার 27.93%। আরও 18% পরিবার আছে দারিদ্র্য ঝুঁকিতে। এমন ভয়াবহ চিত্র উঠে এসেছে বেসরকারি সংস্থা পিপিআরসির গবেষণায়। সোমবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, কোভিড, মূল্যস্ফীতি ও রাজনৈতিক অর্থনৈতিক অনিশ্চয়তাই এর মূল কারণ। গবেষণায় আরও বলা হয়, বেড়েছে অতি দারিদ্র্যের হারও। দেশের 8,000 পরিবারের উপর এক জরিপের উপর ভিত্তি করে এই তথ্য দিয়েছে পিপিআরসি। বিগত সরকারের অনিয়ম, দুর্নীতি আর দুঃশাসনে গেল কয়েক বছর ধরেই মন্দা যাচ্ছে অর্থনীতিতে, যার প্রভাবে বেড়েছে মূল্যস্ফীতি, কমেছে ক্রয় ক্ষমতা। এতে ক্রমাগত বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা। এমন বাস্তবতায় 2025 সাল শেষে দেশের দারিদ্র্যের হার প্রায় 23% ছুঁয়ে যেতে পারে এমন পূর্বাভাস দিয়েছিল বিশ্বব্যাংক। তবে বছরের মাঝামাঝি সময়ে এসে বিশ্বব্যাংকের পূর্বাভাসকে ছাড়িয়ে গেল দেশের দারিদ্রতার পরিস্থিতি। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের গবেষণা বলছে, গেল 3 বছরে দেশে দারিদ্র্যের হার বেড়েছে 9.23%। 2022 সালে যা ছিল 18.7%। কোভিড, মূল্যস্ফীতির পাশাপাশি রাজনৈতিক অর্থনৈতিক অনিশ্চয়তাই এর মূল কারণ হিসেবে উঠে এসেছে গবেষণায়। দারিদ্র্যের আমাদের একটা বেড়ে যাওয়া, এবং এই বেড়ে যাওয়াটা হচ্ছে বাস্তবতার। আমাদের তো নানা ধরনের, আমরা কোভিড হলো, তারপরে মূল্যস্ফীতি, তারপরে হচ্ছে যে রাজনৈতিক অনিশ্চয়তা, সব মিলে এটা তো সবাই দেখছে যে আমাদের বেশ কিছু ফ্যাক্টরি বন্ধ হয়েছে, আপনার কর্মসংস্থানে একটা ঘাটতি হচ্ছে। বিবিএস এর হিসেবে 2022 সালে অতি দারিদ্র্যের হার ছিল 5.6%, যা এখন 9.35% দাঁড়িয়েছে বলে জানিয়েছে পিপিআরসি। যে কোনো সময় দারিদ্র্য সীমার নিচে নেমে আসতে পারে আরও 18% পরিবার। ইকুইটি মানে জাস্টিস, বৈষম্যহীনতা, ভয়েস অ্যান্ড সিটিজেন ওয়েল বিং, মানে আমরা যে আজকের ইন্ডিকেটরগুলো দেখলাম, এর মধ্যে দেখেন যে শুধুমাত্র আয় দিয়ে হয় না, কতগুলো ইন্ডিকেটর আমরা ইউজ করলাম। গবেষণায় উঠে আসে, গত 3 বছরে শহরের পরিবারগুলোর গড় মাসিক আয় কমেছে 5,000 টাকা। বিপরীতে বেড়েছে ব্যয়। সবচেয়ে বেশি ব্যয় বেড়েছে খাদ্য ব্যয়। দারিদ্রতার হার কমাতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণ এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির পরামর্শ দিয়েছেন ডক্টর হোসেন জিলুর রহমান। মরিয়ম আজিজ মরিন, নিউজ 24, ঢাকা। দর্শক, দেশে বাড়ছে দারিদ্র্যের হার, কারণ এবং সমাধান কি আসলে, এই বিষয়টি নিয়ে আমরা আজ আলোচনা করতে চাই। আমাদের সাথে আলোচনায় যুক্ত হবেন সেন্টার ফর পলিসি ডায়ালগের সিনিয়র রিসার্চ ফেলো জনাব তৌফিকুল ইসলাম খান। জনাব তৌফিকুল ইসলাম খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনা পর্বে। আপনি প্রতিবেদনে দেখেছিলেন যে দেশে দারিদ্র্যের হার বাড়ছে, এবং সেই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। এই যে দারিদ্র্যের হার বেড়ে 28% দাঁড়ালো বলে দাবি করছে পিপিআরসি, একই সাথে তারা বলছে যে গত 3 বছরে এটি প্রায় 10% বেড়েছে। এই বিষয়টি কিভাবে আপনি দেখছেন? যদিও তারা বলছে যে এখানে করোনা মহামারী, উচ্চ মূল্যস্ফীতি এবং রাজনৈতিক এবং অর্থনৈতিক অনিশ্চয়তা এর জন্য মূল কারণ হিসেবে তারা বলেছেন। ধন্যবাদ। একটা বিষয় তো মানে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে সাম্প্রতিক বছরগুলোতে আমাদের অর্থনৈতিক পরিস্থিতি যেভাবে গেছে, তাতে আমরা কয়েকটি অন্যান্য সূচকেও এই ধরনের পরিবর্তন দেখেছিলাম। একটা হলো যে আমার যে মূল্যস্ফীতি আছে সেটা তো অনেক বেশি ছিল, এবং মানে একই সাথে এটাও বলতে হয় যে আমরা মজুরি বৃদ্ধির হারও যেটা দেখেছি সরকারি পরিসংখ্যানে, সেইটা ক্রমাগতভাবে গত 4-5 বছর ধরে আমার মূল্যস্ফীতির থেকে নিচে আছে। তার মানে আমার প্রকৃত আয় কম ছিল যারা মজুরির উপরে নির্ভরশীল তাদের জন্য। আর দ্বিতীয় যেটা আছে সেটা হলো যে আমরা এই সময় দেখেছি যে আমাদের খুবই সাম্প্রতিক সময়, গত 1 বছরের ভেতরে আমরা দেখেছি যে আমাদের কর্মসংস্থান পরিস্থিতি আমাদের কমে গেছে। এগুলো সবই সরকারি তথ্য থেকে বলছে। যেমন আমরা দেখেছি যে গত যে অর্থ বছর ছিল তার প্রথম 6 মাসে প্রায় 21 লাখ কর্মসংস্থান নাই হয়ে গেছে, কমে গেছে। তো তার অর্থ হলো যে একটা শ্রেণীর মানুষ, এবং এরা মূলত
নিম্ন আয়ের মানুষ, তাদের কর্মসংস্থান চলে যাওয়ার অর্থ হলো যে তারা যে খানায় বসবাস করেন সেখানে তাদের আয় কমে গেছে। ফলে এই সামগ্রিক চিত্র হয়তো এই ধরনের এখন যেই খানা জরিপটি পিপিআরসি করেছে সেখানে এটা রিফ্লেকশন হয়েছে, এটাতে কোনো সন্দেহ নাই। যেটা আমি তারপরেও একটু মানে ফ্ল্যাগ করব সেটা হলো যে সরকারের যেই খানার আয় ব্যয় জরিপটা আছে 2022 সালে করা হয়েছিল, ওই সময়টায় 21-22-এ কিন্তু একটু জিনিসপত্রের দাম কিছুটা কম ছিল, 22 সালের দিকে বাড়তে শুরু করে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্য দিয়ে। তো সেই সময়টা একটু কিন্তু মূল্যস্ফীতির চাপটা তখনও কিছুটা অতখানি স্পষ্টভাবে বের হয়ে আসে না যখন এই সার্ভেটা করা হয়। ফলে মানুষের আয়ের পরিস্থিতি তখন ভালো ছিল। তারপর থেকে যেই চাপটা এসছে সেইটার একটা রিফ্লেকশন এসছে। তবে পার্থক্য যেটা সেটা হলো যে দুটোর পরিমাপের পার্থক্য কিছুটা আছে, ফলে সরাসরি এটা তুলনাযোগ্য অনেক সময় হবে কিনা সেটা নিয়ে মানে একটা প্রশ্ন থাকতে পারে। কিন্তু মোটা দাগে আমার মনে হয় যে পরিস্থিতিটা তুলে আনা হয়েছে সেইটা আমার অন্যান্য যে স্ট্যাটিস্টিক্স গুলো আছে, আমার যে সেন্সিটিভিটি অ্যানালাইসিস করে আমরা যেগুলো বলি তার সাথে অনেকখানি সামঞ্জস্যপূর্ণ। আপনাদের মনে থাকবে যে আমরা যখন শ্বেতপত্র তৈরি করি অর্থনীতি, তখনও কিন্তু 2022 সালের ডেটা দিয়ে আমরা দেখিয়েছিলাম যে বাংলাদেশের 2022 সালেও যে অনেক কম দরিদ্রের সংখ্যা দেখাচ্ছিল, কিন্তু অনেকগুলো মানুষ ঠিক দরিদ্র রেখার ঠিক উপরে অবস্থান করছিলেন। এবং আমরা বলেছিলাম যে এটা অল্প দিন যদি দুদিন যদি কাজ না করেন তাহলে এদের মধ্যে একটা বড় অংশ আবার দারিদ্র সীমার নিচে পড়ে যান। সুতরাং সেই পরিস্থিতিটা যখন উচ্চ মূল্যস্ফীতি এবং কর্মসংস্থানের থেকে উদ্ভূত হয়েছে, তখন এইভাবে এরকম একটা হার বেড়ে যাওয়াটা খুব অমূলক হবে না। এবং ইনফ্যাক্ট আরো ভালো অ্যানালাইসিস করে দেখা যায় যে তারপরেও হয়তো 28% উপরেও হয়তো একটা অংশ আছে যারা আবারও এই একই রকম ভাবে দারিদ্র রেখা খুব কাছাকাছি অবস্থান করছে, যাদেরকে আমরা মনে করি যে এরা ভালনারেবল নন পুয়ার। তার অর্থ হলো যে তারা হয়তো দারিদ্র সীমার নিচে নাই কিন্তু তারা বিপন্ন পরিস্থিতির ভিতরে আছেন। আরেকটা বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই, সেখানে তারা বলার চেষ্টা করেছে যে দেশে বর্তমানে 4 জনের মধ্যে একজন গরিব, এবং এটি এমন একটি অবস্থায় এসে দাঁড়িয়েছে যে আরও 18% পরিবার যে কোনো সময় যে কোনো কারণে দারিদ্র সীমার নিচে চলে যেতে পারে। বিষয়টি কি আপনি কিভাবে দেখছেন? এটি কি আমাদের জন্য খুব ভয়াবহ একটি পরিস্থিতির দিকে যাচ্ছি আমরা? দুটো বিষয় তো এখানে মানে আছে, এটা আমরা আগেও বলেছিলাম, সেই ধরনের পরিস্থিতি রিকনফার্ম করছে। সেটা হলো যে আপনি আমাদের দারিদ্র মানে সংখ্যা যদি কমেও যায়, তারপরেও একটা বড় অংশ আছেন যারা ওখান থেকে আমরা বলি যে টেকসই ভাবে বের হচ্ছেন কিনা সেই ব্যাপারে সন্দেহ থাকে। ফলে তাদেরকে আরো এলিভেট করাটা বা আরো উপরে নিয়ে যাওয়াটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। মানে আপনি যদি খুবই কাছাকাছি থাকেন, মানে দারিদ্র রেখাটার মানে একটু উপরে উঠে গেলেই, যেটা জিনিসপত্রের দাম বেড়ে গেলেই হয়ে যাচ্ছে, যদি আপনার আয় একই রকম ভাবে না বাড়ে। জনাব তৌফিক, আপনার কাছ থেকে এই বিষয়টি আরো বিস্তারিত জানতে চাই। তবে এই মুহূর্তে আমরা একটু রাজধানীর গুলশানে যেতে চাই। সেখানে রাজধানীর গুলশানে চলছে সিপিডির আয়োজনে কর্পোরেট কর ও ভ্যাট সংস্কারের উপর একটি সংলাপ, সেখানে যুক্ত হচ্ছে সরাসরি। বড় প্রশ্ন, এবং আপনারাই বলেছেন যে আপনাদের অনেক রকমের কাগজপত্র দিতে হয়, প্রিপারেশন অনেক সময় লাগে এবং প্রচুর খরচপাতি হয়। আমরা কিন্তু ইন্ট্রোডিউস করেছি যে যারা ইলেকট্রনিক্যালি ডাটা মেনটেন করেন, যাদের নিজস্ব সিস্টেমে ইআরপি আছে, আমরা বলেছি আপনার ইআরপি থেকে আপনি 1 ক্লিকে ভ্যাট রিটার্ন তৈরি করে ফেলতে পারবেন, কিছু লাগবে না। দেন এটাকে যদি আমরা প্রমোট করতে পারি অ্যাক্রস দ্য বোর্ড, তাহলে দেখবেন যে আসলে তো সহজ, কারণ আপনার সিস্টেমে সব ডাটা আছে। আমার রিটার্ন এই ডাটাগুলো অটোমেটিক্যালি আইভাস সিস্টেমে ক্যাপচার করে আপনার রিটার্ন প্রিপেয়ার হয়ে যাচ্ছে। এবং এটা কিন্তু কয়েকটা কোম্পানি অলরেডি শুরু করেছে। অর্থাৎ আপনাকে নতুন করে কিছু করতে হবে না, কোনো ব্যাট এক্সপার্টের কাছে যেতে হবে না, কোনো লয়ার কাছে যেতে হবে না, কোনো এক্সট্রা লোক ধরতে হবে না। আপনার সিস্টেম থেকেই আপনি যেহেতু 100% অটোমেটেড সিস্টেম মেনটেন করেন, সেখান থেকে আপনি ভ্যাট রিটার্ন দিয়ে ফেলতে পারতেছেন। তো এগুলো যদি আমরা করতে পারি তাহলে আমার মনে হয় যে এটা ধীরে ধীরে সহজ হবে। আর আমি গত বছরও বলেছি, আজকেও এখানে বলতে চাই, প্রয়োজনে আমরা দুটো রেট করতে পারি, কিন্তু সিঙ্গেল রেট ভিটি করার কোনো বিকল্প নেই। যেমন আমার এই ভাই বললেন
যে ট্রেডারদেরকে আপনি 7.5% ভিটি করলেন ফাইনাল, অন্যদের করলেন 5%। এটা নিয়ে কিন্তু ব্যাপক বিতর্ক আছে। আমরা বিশেষ করে বিজনেস কমিউনিটির সাথে যখন বসি, প্রত্যেক সময় দেখা গেল যে দুইটা গ্রুপ থাকে এবং একেবারেই উল্টো দাবি আসে। যেমন আমাদের টেক্সটাইলের যে ভাই বললেন যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজে আমরা তো ঝামেলায় পড়ে গেছি, যারা ইম্পোর্ট করে তাদের উপর ট্যাক্স বসাই দেন। উল্টো ওনাদের যারা কনজিউমার আছেন, যারা বিশেষ করে বিকেএমইএ, তারা এসে বলতেছে আপনারা আমাদের ইন্ডিয়া থেকে ল্যান্ড পোর্ট দিয়ে আমদানি করতে দিচ্ছেন না, আমাদের এখন লিড টাইম বেড়ে গেছে, আমাদের কস্ট বেড়ে যাচ্ছে, আর আমাদের ভাইয়েরা যারা এখানে সুতা উৎপাদন করে ওনারা আমাদেরকে অনেক বেশি চার্জ করে, আমাদের মনোপলি হয়ে গেছে। এই প্রবলেমগুলো কিন্তু থাকবেই। এখন এই দুটো জায়গা থেকে সবার বক্তব্য শুনে এখান থেকে একদম দেশের জন্য যেটা ভালো এটা খুঁজে বের করে করাটা, এটা কিন্তু খুবই ডিফিকাল্ট। আমরা কিন্তু কোনোভাবেই 15% ব্যাট নিতে চাই না, 7% নিতে চাই না, 4%, 3.5%, 10 রকমের নিতে চাই না। আমরা চাই আপনার ক্যালকুলেশন অনুযায়ী যতটুকু ভ্যাট হবে, আপনি আউটপুট ভ্যাট 15% দেন, আপনি ইনপুট ভ্যাট ক্রেডিট নেন, বেশিরভাগ ক্ষেত্রেই আপনার ইফেক্টিভ ভ্যাট রেট হবে less than 1%। সো আপনার ইম্পোর্টে আমি ট্রেডার উপর 7.5% চাই না, আপনি 15% দেন, পরবর্তীতে আপনি ক্রেডিট নেন, আপনার দেখবেন যে ইফেক্টিভ রেট অনেক কম। কিন্তু এই কাজটা আমরা করতে পারি নাই। আমাদের বিজনেস কমিউনিটি, যেটা আমাদের এক ভাই বললো, যে আমাদের ব্যবসায়ীরাই কিন্তু বাধা দিয়েছে। আদারওয়াইজ 2012 সালে আমরা আইন ঠিক করলাম, সেই আইন বাস্তবায়ন করতে 2019 সালে 7 বছর ধরে এটা নিয়ে আমরা ঝগড়া বিবাদ করলাম। তারপরে কিন্তু সেই ল্যাংড়া খোলা আইনই হয়েছে। আমাদের যে ধরনের একটা পরিচ্ছন্ন আইন হওয়ার দরকার ছিল সেটা আমরা করতে পারি নাই। তো এই জায়গাগুলোতে আমাদের বড় প্রবলেম আছে, এগুলোকে আমাদের সিরিয়াসলি অ্যাড্রেস করতে হবে। আপনারা যদি একমত হন, বিজনেস কমিউনিটি যদি একমত হয়, আমরা সিঙ্গেল ভিটি রেটে চলে যাই, আমরা সম্পূর্ণ অটোমেশনে চলে যাই। অনেকে বলছে যে পেপারে নাকি রিটার্ন দিতে হয়, আমি জানি না, আমরা তো পেপার রিটার্ন নিব না, ভিটিতে আমরা কোনো পেপার রিটার্ন নেব না। এবং যে কথা বলা হচ্ছে যে আমাদের সিস্টেম লোড নিতে পারে না, প্রায় সময় সিস্টেম হ্যাং হয়ে যায়, সেটার জন্য আমরা নানা রকম ফন্দি করেছি। একটা তো আমাদের ফার্স্ট সেক্রেটারি বললো যে 15 থেকে 20 করা, আরেকটা আমরা করেছি আগে সবাইকে মাসে মাসে রিটার্ন দিতে হতো, আমরা এবার দেখবেন অনেককে বলেছি আপনি 6 মাসে রিটার্ন দিলেও হবে। যেমন আমাদের বোন বললো যে আমরা লেডি এন্টারপ্রেনার, কি বলে, আমাদের উইমেন এন্টারপ্রেনারদের জন্য এরকম কোনো কিছু করতে পারি কিনা। ডেফিনেটলি আমার মনে হয় আমরা এটাও চিন্তা করতে পারি। তাহলে একদিকে সুবিধা হবে, ওনাদের লোড কমবে, অন্যদিকে আমাদের সিস্টেমের উপর কিন্তু লোড কমে যাবে। অডিট নিয়ে কথা হয়েছে, অডিট তো আমরা ম্যানুয়াল সিলেকশন বন্ধ করে দিয়েছি। যেমন আমাদের এক ভাই বললো প্রতি বছর আমার অডিট সিলেকশন হয়। কেন হয়? কারণ ম্যানুয়ালি সিলেক্ট করা হয়, জানে যে এই কোম্পানি অডিট করলে কিছু ট্যাক্স পাবো, সেই কারণে প্রতি বছরই অডিট হয়। তা আমরা যেটা করেছি যে না, অডিট সিলেকশনটা হবে বেসড অন রিস্ক। এবং এটা করতে গেলে আমার ডাটা নেই, ভ্যাটে কিছু ডাটা আছে, কিন্তু তারপরেও আমি গত 1 বছর ধরে চেষ্টা করলাম, আমাদের অনেক ডিপেন্ডেন্সি। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম রাজধানীর গুলশানে, সেখানে কথা বলছিলেন সিপিডির আয়োজনে কর ভ্যাট ট্যাক্স সংস্কার বিষয়ক সংলাপে কথা বলছিলেন এনবিআরের চেয়ারম্যান, সেখানে সরাসরি যুক্ত ছিলাম। আবারও ফিরতে চাই আমাদের আজকের অনুষ্ঠানে, এবং আলোচনায় ছিলেন আমাদের সাথে সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর তৌফিকুল ইসলাম খান। তার সাথে আমরা আলোচনায় ছিলাম এবং যেখানে ছিলাম যে আসলে এই যে আমরা দেখেছি বা দেখছি, প্রতিবেদনে দেখলাম যে প্রতি 4 জনে 1 জন গরিব হয়ে যাচ্ছে এবং আরও 18% পরিবার যে কোনো সময় দারিদ্র্য সীমার নিচে চলে যেতে পারে। সেটি আসলে আমাদের জন্য কতটা ভয়াবহ পরিস্থিতির দিকে যেতে পারি আমরা, বা আসলে এটি সম্ভাবনা আছে কিনা, সেই বিষয়টি নিয়ে আমরা জনাব তৌফিকুল ইসলাম আপনার কাছে শুনছিলাম। এই বিষয়ে যদি আবারও আপনি বলতেন। বলছিলাম যে এইটার বড় যেটা চ্যালেঞ্জ সেটা হলো যে আমাদের অর্থনৈতিক ঝুঁকির ব্যাপারে এটা একটা নির্দেশনা দিচ্ছে। তার অর্থ হলো যে আমার দারিদ্র্যের খুব কাছাকাছি অনেকগুলো মানুষ আছে, ফলে আমাদের যেই সার্বিক উন্নয়ন চিত্র আছে সেইটাকে নিয়ে আমার খুব বেশি স্বস্তিজনক অবস্থায় থাকার সুযোগ নাই। দ্বিতীয় হলো যেটা আমার সামষ্টিক অর্থনীতির ভিতরে যে চাপগুলো আছে, অর্থাৎ আমার মূল্যস্ফীতির পরিস্থিতি, আমার কর্মসংস্থান পরিস্থিতি, সরকারের এই মানুষগুলোকে সেবা দেওয়ার যেই সক্ষমতা, আমরা বিভিন্ন ভাতা বা সামাজিক নিরাপত্তার কথা বলি, কিন্তু সত্যিকার অর্থে হয়তো অনেকগুলো মানুষকে দেওয়া হচ্ছে, কিন্তু যেই পরিমাণে দেওয়া হচ্ছে সেইটার মানে সত্যিকার অর্থে তাদেরকে একটু ভালো অবস্থানে নিয়ে যাওয়ার সক্ষমতাটাও এখন প্রশ্নের সম্মুখীন হয়েছে। ধরেন মূল্যস্ফীতির আমি একটা বিশেষ উদাহরণ দেই। মূল্যস্ফীতির ভেতরে আপনি দেখবেন যে হয়তো এখন সাধারণত আমাদের ভাতাগুলো 500 টাকা থেকে 600 টাকা করা হলো, কিন্তু এই 600 টাকা আসলে সত্যিকার অর্থে কিন্তু 300, 350, 400 টাকার
মূল্যমানের ভিতরে আছে যখন এটাকে প্রথম দেয়া হয়েছিল সেই সময়। সুতরাং তার যে সক্ষমতা এই মানুষগুলোকে সাপোর্ট করার জন্য, এই সাপোর্ট করার মতন সক্ষমতা কিন্তু এখন আর নাই। আবার সরকার যে অনেক নতুন করে বড় আকারে বিভিন্ন সাপোর্ট দিতে পারবেন সেই ধরনের আর্থিক সক্ষমতা সরকারের নাই। কারণ একদিকে আমরা করের আদায়ের পরিস্থিতি আমাদের ভালো না, অন্যদিকে আমাদের যেই সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অপচয় বা এটার প্রাধিকার নির্দেশ করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের এখনো ঘাটতি রয়ে গেছে। ফলে সাধারণ মানুষের যেই কণ্ঠস্বর, তাদের যেই ন্যায্য হিস্যাটা আমাদের নীতির ভিতরে থাকার কথা, সেইটার যে একটা ঘাটতি আছে বা ছিল, তার একটা প্রতিফলনও কিন্তু এটার ভিতরে আমরা দেখতে পাই। তো আমরা একই সাথে কিন্তু আমরা আরেকটা বিষয়ও শুনেছি, অন্তর্বর্তী সরকার যখন আসলেন ক্ষমতায় তখন বলা হয়েছে যে এই যে বিগত সরকার যে ফ্যামিলি কার্ড বা বিভিন্ন ভাতা কার্ড দিয়েছিল সেখানেও নানান ধরনের ভুয়া মানুষ সেগুলোর মানে উপকার ভুগেছিলেন। এই বিষয়টি আসলে আমরা যে পরিকল্পনা বা যে লক্ষ্যমাত্রা নিয়ে আসলে এই কাজটা সরকার করার চেষ্টা করেছে সেখানে আসলে তাহলে তো অবশ্যই এটা ব্যাঘাত ঘটেছে বলে মনে করেন? তা তো বটেই, মানে আপনার গত অর্থ বছরে আপনার নিঃসন্দেহে এই অর্থ বছরেও অনেক মানুষকেই তো আমি বললাম যে সামাজিক নিরাপত্তার ভিতরে দিচ্ছেন, কিন্তু আমরা এটা তো শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকার আসার পরেই যে বলেছেন তা না, এটা আমরা আমাদের শ্বেতপত্রে লিখেছি। তার আগে বিশ্ব ব্যাংকের গবেষণায় এসছে, আমাদের গবেষণায় ছিল যে প্রায় মানে কোন ক্ষেত্রে 40% মতন আপনার কোন প্রোগ্রামে আছে যারা হয়তো এলিজেবল না বা যাদের প্রাধিকার ভিত্তিতে এটা পাওয়া উচিত তারা না পেয়ে, মানে তারা পাচ্ছেন কিন্তু যারা পাওয়ার কথা তারা পাচ্ছেন না। ফলে সেই দুই ধরনের এরর তো আছে আমরা বলি। একটা হলো এক্সপ্লোশন এরর, যাদের পাওয়ার কথা না তারা পেয়ে যাচ্ছেন, আবার যাদের পাওয়ার কথা তারা পাচ্ছেন না। দুটো বিষয় এখানে থাকে। তো সেইটা এইটাকেই আমি কিন্তু ওই যে বললাম যে আমরা যে সরকারি ব্যয় করছি তার যে অপব্যয়ের কথা আমরা বলি, অপচয়ের কথা বলি, তার একটা অংশ হলো যে বড় অংশ সেটা হলো যে বিভিন্ন সরকারি প্রকল্পের যে উচ্চ দাম দেখিয়ে এটার ভিতর দুর্নীতি করে যেভাবে এটার মধ্যে অপব্যয় আছে। অনেক ধরনের প্রকল্প আছে যেগুলো হয়তো আমাদের এখন প্রয়োজন নাই, অতখানি বিলাসিতার আমাদের সুযোগ নাই, কিন্তু নেওয়া হচ্ছে, করা হচ্ছে। আবার অন্যদিকে এইখানে যারা সঠিক মানুষ পাচ্ছেন না, এইগুলোই কিন্তু সরকারি অর্থের অপব্যয়। আবার আমাদের কর জিডিপির অনুপাত আছে সেটা এত কম সারা পৃথিবীর ভিতরে, আপনি চাইলেই যে সরকারের পক্ষে এখন অনেকগুলো মানুষকে কিন্তু এই সাহায্যের মানে দেওয়ার মতো আর্থিক সক্ষমতা তার নাই। তো সেইটাও একটা বাস্তবতা। সুতরাং এইখানেই সরকারি নীতি প্রয়োগের ক্ষেত্রে আরো বেশি সুচিন্তিত ভাবে পদক্ষেপ নেওয়া এবং আরো বেশি এটার মধ্যে সুশাসনে জোর দেওয়ার প্রয়োজনীয়তাটা এই কারণেই হচ্ছে। জনাব তৌফিক, আরেকটা বিষয় আপনার কাছ থেকে একটু জানতে চাই, সেটি হচ্ছে যে বিশ্ব ব্যাংক কিন্তু 2025-কে উদ্দেশ্য করে একটি পূর্বাভাস দিয়েছিল, যেখানে তারা বলেছিল যে 2025 সালে বাংলাদেশের দারিদ্র হার বাড়বে এবং সেটি 22.9% পর্যন্ত হতে পারে। কিন্তু গতকালকে আমরা পিপিআরসি যে তথ্য দেখলাম সেখানে এখনই, অর্থাৎ বছরের মাঝামাঝি বা তারা যেটা হিসাব করেছে সেটি হলো মে মাসে জরিপটা চালিয়েছে, সেখানে মে মাসে হিসাব অনুযায়ী কিন্তু এখন অলরেডি 27.93% এসে দাঁড়িয়েছে। তাহলে বিশ্ব ব্যাংক এবং পিপিআরসির তথ্য বা আপনাদের যে গবেষণা, সেন্টার ফর পলিসি ডায়ালগ, আপনারা যেটা গবেষণা করেন, সব মিলে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? এই সংখ্যাটি কি আরো বাড়তে পারে বা আসলে কি পর্যায়ে দাঁড়াতে পারে? দেখেন, এটা একটু পদ্ধতিগত ব্যাপার আছে। সবাই তো আমরা যেটা আছে পিপিআরসি একটা জরিপ করেছেন, বিশ্বব্যাংক কিন্তু জরিপ করেন। ওনারা আগের জরিপ থেকে মূল্য পরিস্থিতি যেরকম আছে এটার সাথে যে আমরা বললাম যে ওয়েজ যেটা বলি আমরা, মজুরির বা আয়ের জায়গাটাকে মিলিয়ে তারা ওইটাকে বলার চেষ্টা করেছেন, এক ধরনের প্রক্ষেপণ দেওয়ার চেষ্টা করেছেন, যেটা আমরা অর্থনীতির জায়গা থেকে করার চেষ্টা করি। কারণ সবসময় যে একেবারে রিয়েল টাইম যেটা থাকে তা তো না। একই রকম ভাবে পিপিআরসির জরিপটাও, যেটা আমি বলছি যে একেবারে বিবিএস এর মতন যেভাবে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং করে করা হয় ওইভাবে হয়তো করা হয়নি, আমি যেটা বুঝতে পারি। কারণ ন্যাশনাল লেভেলে এটা শুধুমাত্র হয়তো একটা পভার্টি লাইনের ভিতরে করা হয়েছে, টেকনিক্যালে যাচ্ছি না।
কিন্তু এটা এক ধরনের নির্দেশ করছে যে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। আপনি যদি এখন একদম বলেন যে একদম মিলল না কেন, বা একেবারে আজকালকে যদি বিবিএস একটা জরিপ করে দেখে যে এটা হয়তো 27 না এটা 25 হয়েছে, তো বা 30 হয়েছে, কেন মিললো না, সেইটার চেয়ে বড় কথা হলো যে আমার অর্থনীতির ডিরেকশনটা কোথায় যাচ্ছে এবং কতখানি ডিপ আছে। আমরা যেটা সেকেন্ডারি অ্যানালাইসিস করি বা পিপিআরসি জরিপ থেকে যেটা আসছে সেটা হলো যে একটু নিম্ন আয়ের মানুষ যারা আছেন, সীমিত আয়ের মানুষ যারা আছেন, মধ্যবিত্তরা যারা আছেন, এরা কষ্টের ভিতরে আছেন, মূল্যস্ফীতি নিয়ে কষ্টের ভিতরে আছেন, কর্মসংস্থান পরিস্থিতি নিয়ে কষ্টের ভিতরে আছেন, মজুরি সেই হাতে বাড়ছে না। ফলে এইটা আমাদের অর্থনীতির উপরে চাপ সৃষ্টি করবে এবং আগামী দিনের যে আমার নীতি এবং সংস্কারের কথা, সেইখানে এই সাধারণ মানুষের যে ইচ্ছা আকাঙ্ক্ষা, তার যে উন্নয়ন, এইটা প্রতিফলিত হতে হবে। তো সেই জায়গাটাতে আমার মনে হয় যে জোর দেওয়ার কথা বলা হচ্ছে। এবং সবচাইতে বড় কথা হলো সরকারের ক্ষমতা, আর্থিক ক্ষমতা সীমিত আছে, সেই আর্থিক ক্ষমতাটাকে ভালোভাবে কাজে লাগানো, সুশাসন রাখা এবং অধিকারগুলো মানে একটু নিশ্চিত করা। আমি খুব পরিষ্কার ভাবে যদি আপনাকে বলি, এই ধরনের পরিস্থিতির ভিতরে আমি মনে করি না যে আমাদের বিভিন্ন উপজেলায় এখন স্টেডিয়াম করার মতন একটা প্রকল্প নেওয়াটা সরকার ঠিক হচ্ছে। আর তাদের আরো বেশি এফোর্ট দেওয়া উচিত ছিল। তাদের সম্পদ, তাদের মেধা, তাদের যে শক্তি আছে, প্রাতিষ্ঠানিক শক্তি, সেইগুলো এখন আমাদের এই সাধারণ মানুষের যে দুঃখ কষ্ট আছে, কর্মসংস্থান পরিস্থিতি এবং মিলিয়ে সেই জায়গাটায় তাদের প্রয়োগ করা উচিত ছিল। এখন আমাদের প্রাধিকার হওয়ার কোনোভাবে, এটা আমি খুবই অবাক হয়েছি যে এই ধরনের প্রকল্প আসছে। সুতরাং সরকারি ব্যয় করার ক্ষেত্রে নিঃসন্দেহে অন্তর্বর্তীকালীন সরকারের খুবই একটা মানে বিবেচনা রেখে সুবিবেচকের মতো আমার মনে হয় যে কাজ করা উচিত। জনাব তৌফিক, এই যে জনাব তৌফিক, একটা বিষয় একটু যুক্ত করতে চাই আপনার সাথে। একটা বিজনেস অ্যাজ ইউজুয়াল সিনারিও নাই। এই জরিপ যেটা করে সেটা হলো যে একটা বিজনেস অ্যাজ ইউজুয়াল সিনারিও নাই, এবং কোন ধরনের সরকারি নীতি বা পদক্ষেপ এখন বিজনেস অ্যাজ ইউজুয়াল এর মতন চিন্তা করে তাদের নেওয়া উচিত না। এটা গাড়ি কেনা থেকে শুরু করে, বিদেশ যাত্রা থেকে শুরু করে, বেতন ভাতা ঠিক করা, নিয়োগ ঠিক করা থেকে শুরু করে স্টেডিয়াম বানানো পর্যন্ত সব। জনাব তৌফিক, আপনার কাছে আরেকটা বিষয়ে জানতে চাই, সেটি হচ্ছে যে আমরা বিগত সরকারের সময় দারিদ্র্য বিমোচন নিয়ে যে কথাগুলো বলা হয়েছে বা সংখ্যা যেগুলো দেখানো হয়েছে, সেগুলোর সাথে আসলে কতটা বাস্তবতার মিল আছে বলে মনে করছেন এখন বর্তমান অবস্থায় এসে? আপনারা কি দেখছেন সেটি? এখন তথ্য উপাত্তের বিষয়ে তো একটা মানে বড় আমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন ছিল, যে জায়গাগুলোতে আমরা মানে এটার ইন্টিগ্রিটি, এটার সঠিকতা, এটার মেথোডোলজির যে দুর্বলতা, সেগুলোকে এত আমরা তুলে এনেছি। আমরা শ্বেতপত্রের ভিতরে এটা পুরো একটা চ্যাপ্টারের ভিতরে এটা এসছে, এটা অন্যান্য স্ট্যাটিস্টিক্স এর মধ্যেও কিন্তু আমরা বলেছি। সুতরাং সেই দুর্বলতাটার একটা সবচাইতে বড় জায়গা হলো যে আপনি যখন ভুল উপাত্ত নিয়ে আসেন তখন আপনার নীতিও ভুল উপাত্তের ভিতরে থাকে, অথবা আপনি উপাত্তকে আপনার যেভাবে পছন্দ হয় সেইভাবে আপনি প্রেজেন্ট করছিলেন, সেইটা একটা বড় চ্যালেঞ্জের জায়গা ছিল। এবং গত সরকারের এইটা আমি মনে করি যে ওয়ান অফ দ্য মানে মেজর ফল্ট লাইন ছিল, তাদের একটা বড় দুর্বলতা যে তারা এটাকে স্বীকার করে নাই। মানে ইনসিডেন্টালি বর্তমানে যে সরকারি তথ্য উপাত্তের যে সংস্কার করার জন্য যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, পিপিআরসির আমাদের শ্রদ্ধেয় ডক্টর হোসেন জিল্লুর, উনি কিন্তু এটার নেতৃত্ব দিচ্ছেন। সুতরাং ওনার যে জরিপ যেটা উনি এই দায়িত্ব নেওয়ার আগে করেছেন, সেইটার রেজাল্ট এখন দিলেন। তো সেই ধরনের বিষয়গুলোকে উনি যখন, যে আমরা তাকিয়ে আছি যে উনি ওনার টাস্ক ফোর্স কি ধরনের রেকমেন্ডেশন দেয়, আমরা তো আমাদের শ্বেতপত্র থেকে কিছু রেকমেন্ডেশন আমরা দিয়েছিলাম, এটা যে স্বাধীনতাকে তৈরি করা, ইন্টিগ্রিটিকে তৈরি করা, এবং এটার একটা ইনস্টিটিউশনাল জায়গাকে করা, এই তথ্য উপাত্তকে সরকারের প্রশাসনিক করায়ত্ত থেকে বের করে আনার কথা আমরা বলেছি। এটাকে আর উন্মুক্ত করার কথা বলেছি যেন এটার ইন্টিগ্রিটি ঠিক থাকে। যে তথ্য উপাত্ত দেওয়া হয় সেটার পরীক্ষা নিরীক্ষা ইন্ডিপেন্ডেন্ট ভাবে করার মতন পরিস্থিতির কথা আমরা বলেছি। যেমন মূল্যস্ফীতির কথা আমরা বলেছি যে আপনারা যে বাজার থেকে তথ্য উপাত্ত গুলো আনেন এটা উন্মুক্ত করে দেন, তাহলে মানুষ বুঝতে পারবেন যে মূল্যস্ফীতির সঠিক চিত্র আছে কি নাই। আপনি যে বাজারে থেকে বাজার করি সেখানে গিয়ে পণ্য মূল্যের সাথে আমি মিলিয়ে দেখতে পাবো যে গত মাসে আমি যে দামে কিনেছি পরিসংখ্যান ব্যুরো একই দামে খোঁজ পেয়েছে কিনা। তো এইগুলা করা সম্ভব,
আমি মনে করি যে স্বচ্ছতা জবাবদিহিতা তৈরি হলে আহ এইটার সামনের দিনে নীতি নির্ধারকদের জন্য দিন শেষে এটা উপকারে আসে। নীতি নির্ধারকরা যদি মনে করেন যে তথ্যপাত্র লুকিয়ে রেখে এটাকে হাইড করে রেখে ওনারা বেটার মানে রেজাল্ট পাবেন নীতির ক্ষেত্রে, এটা আসলে হবে না। তো ওনারা ওনাদেরকে এটা পথ দেখাবে, যিনি দায়িত্ব নিবেন সরকারের, অন্তর্বর্তীকালীন সরকার এখন আছে, সামনে রাজনৈতিক সরকার আসবে, তারা যেন এই শিক্ষাটা নেন। জনাব তৌফিক, আরেকটা বিষয় একটু আপনার সাথে যুক্ত করতে চাই, সেটি হচ্ছে যে আমরা তো এই যে দারিদ্র্যের হার বাড়ার অন্যতম কারণ তো মূল্যস্ফীতি বাড়া, সেটি তো নিয়ে তো কোনো বিতর্ক নেই। সেক্ষেত্রে একটা বিষয় একটু আপনার সাথে আমি যুক্ত করতে চাই, সেটি হচ্ছে যে আমরা এখনো কিন্তু 8% ঘরে আছি, যদিও আমাদের প্রতিবেশী দেশ ভারতে 1.55% আছে, নেপালে 2.72% আছে, এবং শ্রীলঙ্কা অভ্যুত্থানের পর কিন্তু তারা সেই উচ্চ মূল্যস্ফীতির জায়গা থেকে এখন 4% চলে এসেছে। তো আমরাও তো একটি পরিবর্তিত সরকার এখন দেশে আছে, অন্তর্বর্তী সরকার, সেখানে এসে আমরা এখন যদিও এটি 10-এর উপরে ছিল, সেটি এখন 8-এর ঘরে এসেছে, এটি আরো কতটা কমিয়ে আনতে পারতাম, বা আসলে কোথায় চ্যালেঞ্জগুলো রয়ে গেছে? চ্যালেঞ্জের তো এইটা দেখেন, দুটো বিষয় তো আছে। আমরা যেটাতে সাকসেসফুলি করছি সেটা রিলেটিভলি আমি বলবো সেটা হলো যে আমার মুদ্রানীতিকে ব্যবহারের জায়গাতে ওখানে অনেক আমি মনে করি যে রেস্ট্রেন্ড আচরণ করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এবং উনার পজিশন থেকে এইটাই উনার করার কথা। উনি সুদের হারকে উচ্চ পর্যায়ে নিয়ে গেছেন, এটার নেতিবাচক কিছু প্রভাবও নিশ্চয়ই অর্থনীতির ভিতরে পড়ছে, যেটা আমাদেরকে মেনে নিতে হচ্ছে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে রাখতে গিয়ে। যেমন বিনিয়োগের জন্য অর্থের সংস্থান এখন অনেক কষ্টে, কিন্তু মূল্যস্ফীতির কমানোর ক্ষেত্রে আরো যে দুটো জায়গা আছে, একটা হলো সরবরাহ বাড়ানো, সেটা আমাদের উৎপাদন বাড়িয়ে আমাদের আমদানি পরিস্থিতিকে আনিয়ে সেই জায়গাটায় আমাদের আরো মানে কাজ করার বিষয় আছে। এখানে উৎপাদন খরচ কমিয়ে আনা যায় কিনা, কৃষকদেরকে আরো সহায়তা দেওয়ার জন্য ডাইরেক্ট করা যায় কিনা সাপোর্ট, সেগুলোর একটা বিষয় রয়েছে। আর একটা হলো যে আমার যেটা আমরা আপনারা সবাই আমরা জানি যে উৎপাদনের জায়গা থেকে এটা ভোক্তা পর্যন্ত পৌঁছাতে যে বিভিন্ন ক্ষেত্রে দাম বাড়ে, এইটাকে আমরা কতখানি নিয়ন্ত্রণের ভিতরে রাখতে পারি। এবং মূল্যস্ফীতির ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে যে এটাকে পুরোটাকে এক ধরনের মনিটরিং এবং ম্যানেজমেন্ট করা। আপনি দেখবেন যে আপনি কিছুদিন একটা পণ্যের ক্ষেত্রে একটা বড় সাফল্য পেলে আপনি দেখবেন আর এক দিক থেকে আর একটা পণ্যের দাম বেড়ে যাচ্ছে। তো এই সামগ্রিক নিয়ন্ত্রণমূলক যে বা নিয়ন্ত্রণ শব্দটা করছে, গভর্নেন্স করাটা, এটা সুশাসনের ভিতরে রাখা, এটাকে প্রতিযোগিতামূলক ভাবে রাখা সত্যিকার ভাবে, সেই জায়গাগুলোকে নিশ্চিত করার জন্য প্রাতিষ্ঠানিক কাঠামো আমাদের খুব প্রয়োজন। আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ে যারা দায়িত্বের ভিতরে আছেন তাদের জন্য এটা কঠিন হয়। ভোক্তা অধিকারের প্রেমিসের ভিতরে কিছু থাকে, কিছু থাকে না। আপনার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে চাঁদাবাজি এবং অন্যান্য জায়গায় যে নিয়ন্ত্রণ লাগে, সেটাও পুরোপুরি এস্টাবলিশ করা গেছে। জনাব তৌফিক, অনেকগুলো জায়গায় আসলে কাজ করার সুযোগ এখনো রয়ে গেছে বা করতে হবে, সেই বিষয়টি আপনার বক্তব্যের মধ্য দিয়ে আসলে স্পষ্ট হয়েছে। আরেকটি সবশেষে একটি প্রশ্ন করে আসলে শেষ করতে চাই, সেটি হচ্ছে যে গতকালকে আমরা দেখলাম যে হাইকোর্টে একটি রায় হয়েছে যে জীবন রক্ষাকারী যে ঔষধ, সেগুলো কোম্পানি নয় বরং সেটি দাম নির্ধারণ করবে সরকার। এই বিষয়টি কতটা কাজে আসবে বলে মনে করেন আপনি? এইটা তো উচিত, কারণ হলো এই ধরনের রেগুলেশন কিন্তু সব জায়গাতেই আছে, মানে অনেক পৃথিবীর অনেক দেশের ভিতরেই আছে। একেবারে যারা এটা খুব মানে মুক্ত বাজার অর্থনীতির বাইরেও না। দ্বিতীয় হলো আমাদের যে আইনি কাঠামো আছে তার ভিতরেও এটাকে খুব সুন্দরভাবে এটাকে রাখা যায়। এটা মানে আইনের বাইরে গিয়ে আপনি করছেন তাও না, আসলে আমাদের একটা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের এটার আইনের ভেতরে এটাকে করা যাবে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে আমরা এটাকে কতখানি এফিশিয়েন্টলি করতে পারবো, এবং এইটার ক্ষেত্রে পুরো বিষয়টাই তো হলো এমনও না যে উৎপাদন খরচ যা হচ্ছে সেইটাও কোম্পানিগুলো পাবে না, সেটা না। কিন্তু আবার জীবন রক্ষাকারী ওষুধের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ হয় সেটা হলো যে আমার সাধারণ মানুষ একটা মানে উপরে বিরাট দায় চাপিয়ে আপনি অনেক প্রফিট করবেন, এইটাও ন্যায্যতার মতন না। সুতরাং এইটাই হলো কিন্তু সরকারের রোল, যে উনি একটা রেফারির ভূমিকা পালন করবেন, যেখানে উনি দুই পক্ষের ভেতরে এটাকে স্বার্থতে দেখে দেশের উন্নয়নের জন্য দাম নির্ধারণ করবেন। সুতরাং ওইটার ক্ষেত্রে আমাকে যদি বলেন দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ হবে। একটা হলো এটা পেশাদারিত্বের মাধ্যমে করা,
আর 2 হলো এটা স্বচ্ছতা জবাবদিহিতার ভিতরে করা সুশাসন রেখে। জি, অনেক একটা এই দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। জি, জনাব তৌফিকুল ইসলাম খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের বিজনেস আওয়ারে যুক্ত হওয়ার জন্য, এবং আপনার আলোচনার মধ্য দিয়ে আসলে অনেকগুলো বিষয় আমরা জানতে পারলাম। এই বিষয়গুলো রাষ্ট্র সরকার যদি ইতিবাচকভাবে গ্রহণ করে তাহলে অবশ্যই দেশ উপকৃত হবে। আপনাকে আবারও ধন্যবাদ। রাজনৈতিক বৈরিতা থাকলেও পাকিস্তানে বাংলাদেশি পণ্যের যে বাজার তৈরির সুযোগ আছে তা কাজে লাগানো উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। পাক প্রধানমন্ত্রীর ইসাক দারের মন্তব্যের প্রতিক্রিয়ায় তারা বলেন, বাংলাদেশের নয় ৭১ ইস্যুতে ক্ষমা চাওয়ার পাশাপাশি আগে পাকিস্তানের মন পরিষ্কার করা উচিত। ৭১-এর স্বাধীনতার ২ বছর পর ১৯৭৪-এর ২২ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের অস্তিত্ব স্বীকার করে পাকিস্তান। সে বছর ঢাকা সফরে এসে তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো ৭১-এর গণহত্যার ঘটনায় পাকিস্তানের তৎকালীন সামরিক শাসকদের দায়ী করে অনুশোচনা প্রকাশ করার পাশাপাশি বিষয়টিকে বেদনাদায়ক হিসেবে উল্লেখ করেন। তবে দীর্ঘদিন ধরেই পাকিস্তানের ক্ষমা চাওয়ার প্রত্যাশায় বাংলাদেশ, যদিও ৭১ ইস্যুতে নাকি দুদফা মীমাংসা হয়েছে বলে দাবি করেন পাক উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। বিশ্লেষকরা বলছেন, ৭১-এর গণহত্যা ইস্যুতে পাকিস্তান কখনো কখনো সমবেদনা জানালেও ক্ষমা চায়নি কখনোই। তারা কোন তথ্যের ভিত্তিতে এটা মীমাংসিত বলছেন এটা আমার কাছে পরিষ্কার না। আই এম নট ক্লিয়ার অ্যাবাউট ইট, এবং আমার ধারণা কেউই পরিষ্কার না এই বিষয়টা নিয়ে। তারা সিমলা চুক্তিতে রিগ্রেট বলেছে। জেনারেল মোশাররফ যখন আসলো তিনি বলেছেন যদি হয়ে থাকে তাহলে আমি রিগ্রেট করি, ওখানেও কিন্তু রিগ্রেট যদি বলেই থাকে তাহলে এটা একটা অফিসিয়াল প্রসেসের মধ্যে আনলি হয়। সেটা সামিট লেভেলে হতে পারে, যখন ডিক্লারেশন হয় ডিক্লারেশনের ক্লজ থাকতে পারে, পার্লামেন্টের মাধ্যমে যদি একটা রেজলিউশন তারা আনতে পারে তাহলে আরও আমি মনে করি টেকসই হবে। সফরকালে সরকার প্রধান, রাজনীতিক এবং ব্যবসায়ীদের সঙ্গে হওয়া বৈঠকে দুদেশের সম্পর্ককে এগিয়ে নেয়ার বার্তা দেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশকে পরিষ্কার মন নিয়ে সম্পর্ক জোরদার করার আহ্বান জানান। বিশ্লেষকদের মতে ৭১-এর লুণ্ঠন, গণহত্যা আর ধর্ষণের শিকার বাংলাদেশের বদলে আগে মন পরিষ্কার করা উচিত স্বয়ং পাকিস্তানের। পরিষ্কার মন তাদেরই হওয়া উচিত, আমার তো হওয়া উচিত না। আমি তো পারপেট্রেটর না, আই এম তো ভিকটিমের কখনো পরিষ্কার মনের কথা বলাটাই ঠিক না। পাকিস্তানি উপপ্রধানমন্ত্রীর ৩ দিনের সফরে দেশটির সঙ্গে এক চুক্তি, ৪ সমঝোতা স্মারক এবং একটি বিনিময় কর্মসূচিতে সই করে বাংলাদেশ, যেখানে বাণিজ্য সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। পাকিস্তানের অর্থনীতি এমন কোনো অবস্থায় নেই যেটা বাংলাদেশ খুবই উৎসাহী বোধ করবে বাংলাদেশি ব্যবসায়ীরা, বরং বাংলাদেশি ব্যবসায়ীরা চাইবে পাকিস্তানে তার ইনভেস্টমেন্ট হতে পারে কিনা। অর্থনৈতিক বিচারে পাকিস্তান আমার জন্য একটা পণ্যের বাজার হতে পারে, আমার লেবার মার্কেটের সুযোগ আসতে পারে, আমার কালচারাল কোঅপারেশনের সুযোগ আসতে পারে, সুতরাং আমি কেন সেটা বন্ধ করব। গত ১ বছর পাকিস্তানি মন্ত্রিসভার ৩য় সদস্য হিসেবে বাংলাদেশ সফর করলেন দেশটির উপপ্রধানমন্ত্রী ইসাক দার। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। দর্শক, সময় হলো একটি বিরতির। ফিরব শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট নিয়ে, সাথেই থাকুন। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক সহ কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রলুব্ধ হয়ে বিনিয়োগ না করার আহ্বান জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। রাজধানীর পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা বলেন, সংঘবদ্ধ প্রতারক চক্র বিএসইসি, ডিএসই ও সিএসইর লোগো ও ঠিকানা ব্যবহার করে পুঁজিবাজার বিনিয়োগের নামে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। এমন অবস্থায় প্রতারক চক্রের কারণে শেয়ার বাজারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এজন্য পুঁজিবাজারে বিনিয়োগকারী সহ সবাইকে সচেতন হবার পরামর্শ দিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আসাদুর রহমান। বিনিয়োগকারী এই সমস্ত প্রতারক চক্রের দ্বারা কোনোভাবে প্রতারিত না হয়, তারা যেন সচেতন থাকে, এবং এই বিষয়ে যদি আমাদের বিনিয়োগকারীদেরকে কেউ রিচ করে, তারা যেন কোথাও কোনো বিনিয়োগের আগে আমাদের ডিএসই, বিএসইসি, সিএসসি, আমাদের ব্রোকার কমিউনিটি যারা আছেন তাদের কাছে যাতে বিষয়টা সত্যতা যাচাই করে
এই বিষয়ে টাকা বিনিয়োগ করেন বা তাদের সাথে সম্পর্কিত হন। দর্শক, এবারে জানাবো শেয়ার বাজারের আপডেট। দর্শক, শেয়ার বাজারের সবশেষ অবস্থা জেনে নিতে চাই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান তিনটি সূচকই এই মুহূর্তে ঊর্ধ্বমুখী রয়েছে। ডিএসইএক্স ইন্ডেক্স যেটি সেটি 10 পয়েন্ট বেড়ে এই মুহূর্তে অবস্থান করছে 5465 পয়েন্টে। ডিএসইএক্স ইন্ডেক্স সরিয়া ভিত্তিক যেটি সেটি এই মুহূর্তে 5 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1195 পয়েন্টে। একই সাথে ডিএস30 ইন্ডেক্স যেটি সেটি 2 পয়েন্ট বেড়ে এই মুহূর্তে অবস্থান করছে 2131 পয়েন্টে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত লেনদেন হয়েছে 9,690,000 কোটি টাকা। এখন পর্যন্ত শেয়ার 156টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এবং কমেছে 180টি কোম্পানির শেয়ারের দর, এবং একই সাথে অপরিবর্তিত আছে 60টি কোম্পানির শেয়ারের দর। দর্শক, এরপর আমরা জানিতে চাই মুদ্রা বাজারের আপডেট। মুদ্রা বাজারে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মার্কিন ডলার যেটি সেটি 122 টাকায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 123 টাকায়। ইউরো 135 টাকায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 140 টাকায়। পাউন্ড 155 টাকায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 162 টাকায়। চীনা ইউয়ান 15 টাকা 50 পয়সায় ক্রয় বিক্রি হচ্ছে 17 টাকা 30 পয়সায়। সৌদি রিয়াল 30 টাকায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 32 টাকা, এবং ভারতীয় রুপি 1 টাকা 38 পয়সায় ক্রয় বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। জানিয়ে দিব সোনার দাম। সোনার দামে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রতি ভরি 22 ক্যারেটের সোনা যেটি সেটি এই মুহূর্তে দাম রয়েছে 1,71,600 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম আছে 1,63,797 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম রয়েছে 1,40,399 টাকা, এবং সনাতন সোনার দাম প্রতি ভরি 1,16,126 টাকা। একসাথে জানাবো রূপার দাম। রূপার দামে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রূপার দাম আছে 22 ক্যারেটের যেটি সেটি 2,811 টাকা। 21 ক্যারেটের রূপার দাম আছে প্রতি ভরি 2,683 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম আছে 2,298 টাকা, এবং সনাতন রূপার দাম আছে 1,726 টাকা। দর্শক, সময় হলো আরও একটি বিরতির। ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত বিজনেস আওয়ারে। এবারে জানাবো জনপদে শিল্প বাণিজ্যের খবর। বরিশালে ভরা মৌসুমেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। সাগরে কিছু ইলিশ ধরা পড়লেও আশঙ্কাজনক হারে কমছে মিঠা পানির ইলিশ, দামও নাগালের বাইরে। এজন্য মৎস্য বিভাগের উদাসীনতাকে দুষছেন জেলে ও ব্যবসায়ীরা। এদিকে ইলিশের উৎপাদন বাড়াতে অভিযান পরিচালনা সহ শক্ত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। শুভ হাওলাদারের ক্যামেরায় সাইফুর রহমান মিরনের রিপোর্ট। বরিশালের পাইকারি মোকামে ইলিশ কেনা বেচার চিরচেনা হাঁকডাক নেই বললেই চলে। ভরা মৌসুমেও সাগর এবং নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। ব্যবসায়ীদের দাবি, মা ইলিশ ডিম ছাড়ার পর থেকে শুরু হয় রেণু নিধন, ওষুধ দিয়েও চলে মাছ শিকার, ফলে মৌসুমে মিলছে না ইলিশ। মৎস্য বিভাগের অসাধু কর্মকর্তারাও ছোট ইলিশ ধ্বংসের সঙ্গে যুক্ত বলে অভিযোগ অনেকের। মৎস্য প্রশাসনের লোক যায়, পুলিশ, এরা কিছু টাকা পয়সা খাইয়ে বা ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার কারণে এটা এরা অসাধু যারা লোকজন আছে, জেলেরা আছে, এরা অসাধুভাবে ধরিয়া আমাদের দেশে ক্ষতি করতেছে। ইলিশ যাও বা মিলছে, দাম আকাশ ছোঁয়া। আমাকে নিজেরও জিনিস, তাই আমরা কিনে খাইতে পাই না। 2,000 টাকা কইছি তাও দেয় না। মধ্যবিত্ত যারা, তারাও তাদের নাগালের বাইরে। বিক্রেতারা জানান, সাগর ও নদীতে ইলিশ তেমন ধরা না পড়ায় প্রভাব পড়ছে বাজারে। ঝাটকি ছিল আপনার চাবলি মাছ, ওই চাবলি মাছটা এবছর ধরনে, এই জন্য মাছ কম। যে চাবলি যে ধরতেছে, এই যে মনে করেন অভিযান দেয় সরকার, কঠোর হয়, কিন্তু আইন আমরা মানি না পাবলিক। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে ফারাক্কা বাঁধ নদীগুলোর পানি প্রবাহ কমিয়ে দিয়েছে। সৃষ্টি হয়েছে ডুবোচর, যার প্রভাব পড়েছে ইলিশ সম্পদে। পানি প্রবাহ কমে যাওয়া, রিজার্ভারের পরিমাণ কমে যাওয়া, তারপরে বৈশ্বিক উষ্ণায়নের কারণে জলবায়ুর প্রভাব। ইলিশ রক্ষায় নানা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে মৎস্য বিভাগ। এই ধরনের কোনো তথ্য আমার জানা নাই। যদি কোনো তারা কোনো অভিযোগ করে, লিখিত অভিযোগ করলে আমরা এটা দেখব। এদিকে বরিশালে এক অনুষ্ঠানে যোগ দিয়ে ইলিশের উৎপাদন বাড়াতে নানা ধরনের অভিযান পরিচালনা সহ শক্ত ব্যবস্থা নেওয়ার কথা জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। নদী থেকে বাজারে আসার পরে যে হাত বদলের যে কাহিনী হয়, সেটা যেন আমরা বন্ধ করতে পারি। তো সেখানে কি কি কারণে বাড়ে সেটা আমরা আড়তদারদের কাছ থেকে জানতে চাই,
এবং আমরা সেখানে একটা ব্যবস্থা নেওয়ার চিন্তা ভাবনা করছি। বরিশালে ইলিশের পাইকারি বাজারে 300 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 1100 টাকায়, 400 গ্রামের মাছ 1300 টাকা, 500 গ্রামের মাছের দাম 1625 টাকা এবং 1 কেজির ইলিশ বিক্রি হচ্ছে 2400 টাকা দরে। সাইফুর রহমান মিরন, নিউজ 24, বরিশাল। দর্শক, এবার জানাবো বিশ্ব বাণিজ্যের খবর। গ্রীষ্মের শেষ ভাগে ইতালিতে পর্যটকদের ভিড় বেড়েছে উল্লেখযোগ্যভাবে, বিশেষত আগস্ট মাসে যখন দেশটিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ গ্রীষ্মকালীন ছুটিতে, তখন হাজারো স্থানীয় বিদেশি পর্যটক ভিড় জমান জনপ্রিয় ভেনিস, রোম, ফ্লোরেন্স শহরে। তবে ভিড়ের কারণে হোটেল, ফ্লাইট ও অন্যান্য সেবার চাহিদা বেড়েছে কয়েক গুণ। গরমে ইতালির ভেনিস, রোম, ফ্লোরেন্স সহ উপকূলীয় শহরগুলোতে এখন পর্যটকের পদচারণা চোখে পড়ার মতো। সমুদ্র সৈকতগুলো ভরে উঠেছে রোদ পোহানো আর বিনোদন প্রেমী মানুষের ভিড়ে। The shop here is amazing and the prices are good, so I'm glad to be here. ইউরোপিয়ান পর্যটকের পাশাপাশি বাংলাদেশীয় অনেক পরিবার যারা ইউরোপের বিভিন্ন দেশে বসবাস করছে তারাও কিন্তু ইতালিতে ভিড় জমাচ্ছে এবং সরাসরি বাংলাদেশ থেকেও কিন্তু বাংলাদেশি পর্যটক আসছে। পর্যটন বিশেষজ্ঞদের মতে শুধু ইউরোপ নয়, প্রবাসী বাংলাদেশিরাও এই সময়ে পরিবার পরিজন নিয়ে ইতালি ভ্রমণ করে। তাদের আগমন ইতালির পর্যটন খাতে নতুন মাত্রা যোগ করছে। তবে ভিড়ের কারণে হোটেল, ফ্লাইট ও অন্যান্য সেবার চাহিদা বেড়েছে কয়েক গুণ। সমুদ্রের পাড় আছে, অনেকভাবে ডেকোরেশন করা আছে, তারপর কিছু পার্ক আছে, অ্যাকোয়া পার্ক আছে, মানে ঘোরার জন্য জায়গার অভাব নাই। আমেরিকা, কানাডা, সুইডেন, গ্রিস, ইউরোপিয়ান যে কান্ট্রিজগুলো আছে, পোল্যান্ড, ব্যবসায়িকভাবে আলহামদুলিল্লাহ খুব ভালো। এখন সামারের সময় টুরিস্ট অনেক বেশি আর বেচা কিনাও আলহামদুলিল্লাহ বেশি। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইতালি ভ্রমণের জন্য টুরিস্ট এসেছে। এবছর বিশেষ করে বাংলাদেশ থেকেও প্রচুর পরিমাণে টুরিস্ট আমরা দেখতে পাচ্ছি। ফলে খরচও সাধারণ সময়ের তুলনায় বেশি হচ্ছে। সব মিলিয়ে আগস্ট মাস পরিণত হয়েছে ইতালির ব্যস্ততম পর্যটন মৌসুমে, যেখানে স্থানীয়দের পাশাপাশি বিশ্বজুড়ে পর্যটকের পদচারণা মুখর হয়ে উঠেছে ঐতিহাসিক ও সমুদ্র তীরবর্তী শহরগুলো। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।